এই অস্ট্রেলিয়া টিমটাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। কোনোভাবে কোনো পরিস্থিতিতেই তাদেরকে চাপে ফেলা যায় না। তারা যতই টাফ টাইমের মধ্যে পড়ুক না কেন, দিন শেষে দেখি নিজেরা নিজেদেরকে ঠিকই টেনে কোনো না কোনোভাবে উদ্ধার করে তোলে, তাদের ওই খারাপ সময়টা কাটিয়ে ফেলে। আর এই কারণেই অস্ট্রেলিয়ার এই কঠিন মানসিকতা, এই লড়াকু মানসিকতা, এই হাল না ছেড়ে দেওয়া মানসিকতার জন্যই তারা এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের বাকি দলগুলোর চাইতে অনেকটাই আলাদা। আর ঠিক এই কারণেই তাদেরকে চ্যাম্পিয়ন টিম বলা হয়। তো প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে একটা বড় ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়া আবারও মুখোমুখি হয়েছিল গ্রেনেডাতে এই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টের সেকেন্ড টেস্টে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রস টনচেস তাকে টস দিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো একটা গ্রিন টপ সারফেস ছিল, একবারে জুসি উইকেট ছিল পেস বোলারদের জন্য। তো এখানেও অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওই উসমান খোয়াজা আর স্যাম কনস্টাস তারা কিন্তু বেশ একটা ভালো স্টার্ট এনে দিয়েছিল আগের ম্যাচের ব্যর্থতা কাটিয়ে। মানে 10 ওভারের মধ্যে তারা ওই 45 বা 46 রানের মতো তুলেও ফেলেছিল, কিন্তু 11 নম্বর ওভারে গিয়ে বিপত্তিটা ঘটলো, যেখানে উসমান খোয়াজা বেশ একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন, কিন্তু 16 রান করে তিনি ওই আলজারি জোসেফের একটা ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে আরেকটা উইকেট চলে যায় ওই ওপেনার স্যাম কনস্টাস, তিনিও একটা ভালো স্টার্ট পেয়ে 25 রানের বেশি নিজের ইনিংসটাকে আর বড় করতে পারেননি। আর অস্ট্রেলিয়া এরপর আরও বড় ধাক্কাটা খায় এর ঠিক ভেরি নেক্সট ওভারে, মানে স্টিভ স্মিথ, মানে তিনি এই টেস্টটা কামব্যাক করেছিলেন ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আঙ্গুলে চোট পাওয়ার পর, মানে প্রথম টেস্টটা যিনি মিস করেছিলেন। তো তার এই কামব্যাক টেস্টটাকে তিনি একবারই স্মরণীয় করে রাখতে পারলেন না, মাত্র 3 রান করে তিনিও আউট হয়ে গেলেন। অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 50। পরপর 3 ওভারে 3টা উইকেট হয়ে অস্ট্রেলিয়া তখন প্রবলভাবে ধুকছিল, কিন্তু এরপর চতুর্থ উইকেটে ওই 3-এ ব্যাটিং করতে নামা ক্যামেরন গ্রিন আর ট্রাভিস হেডের মধ্যে একটা 43 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটার উপর ভর করে অস্ট্রেলিয়া কিছুটা ম্যাচে কামব্যাক করেছিল ঠিকই, কিন্তু ওই ক্যামেরন গ্রিন তিনিও এদিনও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি, মাত্র 26 রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে গেছিল 4 উইকেটে 93। আর এরপর বাউ ওয়েবস্টারের সাথে ট্রাভিস হেডের একটা 17 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই, মনে হচ্ছিল এই জুটিটা হয়তো অস্ট্রেলিয়াকে আবারও টেনে উদ্ধার করলেও করতে পারে। কিন্তু ট্রাভিস হেড, যিনি এর আগের টেস্টে বোথ ইনিংসেই হাফ সেঞ্চুরি করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন, কিন্তু এদিন তিনি নিজের ইনিংসটাকে একবারই বড় করতে পারেননি। 29 রান করে তিনি ওই সামার জোসেফের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে আউটসাইডে হয়ে উইকেট কিপার শাই হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তো 110 রানের মধ্যে অস্ট্রেলিয়ার 5-5টা উইকেট চলে যায়, তখন তারা ম্যাচে কিন্তু বেশ প্রবলভাবে পিছিয়ে পড়েছিল। কিন্তু এই জায়গায় ওই যে অস্ট্রেলিয়ার বললাম শুরুতেই লড়াকু মানসিকতা, তারা কোনোভাবেই হাল ছেড়ে দেয় না, হারার আগে তারা কখনো হেরে যায় না। এই অ্যালেক্স ক্যারি আর বাউ ওয়েবস্টারের মধ্যে ষষ্ঠ উইকেটে একটা 112 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে। আর যে জুটিটার উপর ভর করে অস্ট্রেলিয়া ম্যাচে তো কামব্যাক করলোই, মানে দিন শেষে বলতে পারেন তারা এখন ম্যাচের আধিপত্য নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তো অ্যালেক্স ক্যারি তিনি তো ওই কাউন্টার অ্যাটাকিং ইনিংস তো খেলেই থাকেন বরাবর, এদিনও তার অন্যথা ঘটল না। 81 বলে 63 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেন, একবারে পাল্টা কাউন্টার অ্যাটাক করে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের লাইন লেংথে জাস্ট এলোমেলো করে দিলেন। একটা ছক্কা আর 10টা বাউন্ডারি তিনি নেগোশিয়েট করেছেন তারই ইনিংসটায়, আর তাকে ওই জায়গায় যোগ্য সঙ্গ দিয়েছেন ওই বাউ ওয়েবস্টার। তিনি মূলত সাপোর্টিভ রোলটা প্লে করলেও অ্যালেক্স ক্যারি মূলত এই ইনিংসটার মানে অ্যাঙ্করিং রোলটা প্লে করছিলেন, তিনি এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন। এদের হাত ধরে অস্ট্রেলিয়ার স্কোরটা ওই জায়গায় 200 পেরিয়ে যায়, কিন্তু 222 রানের মাথায় এই অ্যালেক্স ক্যারি নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। তো তার আগে তো তিনি নিজের কাজটা করে দিয়ে এসছেন পারফেক্টলি। আর এরপর মানে প্যাট কামিন্সের সাথে ওই বাউ ওয়েবস্টারের মধ্যে আবার একটা 25 রানের জুটি গড়ে উঠেছিল। ওই জায়গায় প্যাট কামিন্স তিনি 20 বলে 17 রানের বেশ একটা কার্যকরী ইনিংস খেলে এসেছেন, 3টা বাউন্ডারি মেরেছিলেন। তো যেটা কিনা শেষের দিকে গিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে মানে ওই মানে পজিটিভ টোনটা আরও অনেকটা আর কি জেনারেট করে দিয়েছে। আর এরপর মানে ওই বাউ ওয়েবস্টার তিনি নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন, তিনি একটা বেশ সাপোর্টিভ ইনিংস খেলেছেন, বেশ দাঁতে দাঁত চেপে লড়াকু একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন এদিন। কিন্তু এরপর মিচেল স্টার্ক তিনি একটা বাউন্ডারি মারলেও তিনি ওই 6 রানের বেশি করতে পারেননি। এরপর নাথান লায়নের সাথে এই বাউ ওয়েবস্টারের আবার একটা 11 রানের মতো জুটি গড়ে উঠেছিল, কিন্তু বাউ ওয়েবস্টার খুবই আনফর্চুনেটলি ওই জায়গায় রান আউটের শিকার হয়ে যান। তো যার ফলে অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় 9 উইকেটে 267, আর তিনি ওই মানে 60 রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। আর এরপর লাস্ট উইকেটে নাথান লায়ন আর জশ হেজেলউডের মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল 19 রানের, দুজনেই মানে একটা করে বাউন্ডারি ওই জায়গায় নেগোশিয়েট করেছিলেন। মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার স্কোরটাকে তারা 300-র উপর নিয়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু আনফর্চুনেটলি ওই জায়গায় মানে ওই নাথান লায়ন নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। তো যার ফলে 286 রানের অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়। অজিদের প্রথম ইনিংসটা খতম হয়ে যায় 286 রানে, যেখানে তাদের একসময় মনে হচ্ছিল যে 200 রানও উঠবে কিনা ডাউট রয়েছে। ওই অ্যালেক্স ক্যারি আর বাউ ওয়েবস্টারের একটা ওই চমৎকার পার্টনারশিপের জন্য, কিংবা বলতে পারেন অ্যালেক্স ক্যারির ওই কাউন্টার অ্যাটাকিং পাঞ্চের জন্যই অস্ট্রেলিয়া তাদের স্কোরটাকে 300-র কাছাকাছি নিয়ে চলে গেল। তো এরপর প্রথম দিনের খেলা কিন্তু আর মাঠে গড়ায়নি, ওই ওয়েদার যেহেতু আর কি খুবই খারাপ ছিল, বৃষ্টি এসে মাঝে মধ্যে একবার দুবার ব্যাগরা দিয়েছিল, আর লাইট কন্ডিশন খুবই খারাপ ছিল। এছাড়া ওই স্টেডিয়ামে কোনো ফ্লাড লাইট নেই, সেই কারণে কৃত্রিম আলোর কোনো আর কি মানে সাপোর্ট এই জায়গায় যেহেতু পাওয়া যেত না, প্রাকৃতিক আলোর উপরই যেহেতু ভরসা, সেই কারণে আলোর অবস্থা যেহেতু খুবই খারাপ হয়ে গেছিলো, আম্পায়াররা আগেভাগেই খেলাটা বন্ধের ঘোষণা করে দিল। মাত্র 67 ওভারই খেলা হয়েছে, তবে দ্বিতীয় দিন থেকে খেলাটা একটু আগেভাগে মানে গড়ানোর মাঠের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচ অফিসিয়ালদের তরফ থেকে।
তো কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থেকে কি লিড নিতে পারবে তাদের ওই আগের ম্যাচে ভয়ঙ্কর রকমের ব্যাটিং ব্যর্থতা বা ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পেরে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।